অর্তি রাজসভা থেকে এইমাত্র কালগ দৌড়ে পালাল। ও ধরা পড়ে গেছে। রাজার কাছে প্রকাশ হয়ে গেছে যে ওই জীবককে খুন করতে গিয়েছিল। জীবকও যার পর্নায় অবাক হয়েছে, দুঃখও পেয়েছে। কালগ দাম্ভিক ও ভোগবিলাস পছন্দ করে, তাই বলে এমন কাজও করতে পারে সেটা জীবক ভাবতে পারেনি। বর্ষকার মুখ কালো করে বসে আছে। কালগের বিষয়ে অভয় জানে। সেই কালগকে ওই ছুরিকা তৈরি করে দিয়েছিল। সেদিন জীবকের কাছ থেকে নিয়ে রাজাকে অভয়ই ছুরিটা দিয়েছে। তাই এমন ঘটবে অভয় এক প্রকার নিশ্চিত ছিল। কিন্তু এবার কি হবে? মহারাজ কি জীবককে রাজবৈদ্য হিসাবে নিয়োগ করবে, নাকি তাকেও প্রত্যাখ্যাত হতে হবে? অভয় জানে না। জানার জন্য উন্মুখ হয়ে বসে আছে। বিম্বিসার হঠাৎ ডেকে ওঠে, জীবক। জীবক চমকে ওঠে। বলুন মহারাজ। বিম্বিসার বলে, প্রথমেই তোমাকে আমি ধন্যবাদ জানাই জীবক। আমার বহু বছরের কঠিন রোগ তোমার একটি মাত্র বটিকাতেই সেরে গেছে। আমি এখন সম্পূর্ণ সুস্থ। জীবক মাথা নিচু করে রাজাকে কুর্নিশ জানায়। অভয়ের চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। অভয় হাত জোড় করে উঠে দাঁড়ায়। বিম্বিসার বলে, অভয়, কিছু বলবে তুমি? অভয় বলে, আগে মহারাজ, যে বৈদ্য রাজার রোগ সারাতে পেরেছে তাকে রাজবৈদ্য হিসাবে নিয়োগ করা যেতেই পারে, এই আমার মত। বিম্বিসার বলে, তোমার মত থাকবে, কারণ প্রস্তাবটি তুমিই রেখেছ। কিন্তু আমার কাছে তো অন্যরকম কিছু খবর আছে। সে খবরগুলো জীবকের জন্য ভালো কিছু নয়, এমনকি রাজগৃহের জন্যেও তা অশুভ। সবাই উৎকণ্ঠিত হয়ে রাজার দিকে তাকায়। কি এমন খবরের কথা বলছে বিম্বিসার? রাজা বলে, আমার কাছে খবর আছে জীবক অন্য রাজ্যের সঙ্গে হাত মিলিয়ে রাজগৃহের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দীর্ঘদিন ও বাইরে থেকেছে। রাজ্যের প্রতি কোনো মায়া নেই ওর। উপরন্তু ওর মধ্যে রাজা হওয়ার লোভ জেগেছে। তাই অন্য রাজ্যের সঙ্গে চক্রান্ত করে জীবক যেভাবে হোক মগধের রাজ সিংহাসন দখল করতে চায়। জীবক আতঙ্কিত হয়ে মহারাজ বিম্বিসারের দিকে তাকায়। এসব কি বলা হচ্ছে ওর নামে? অভয় উত্তেজিত হয়ে উঠে দাঁড়ায়। বিম্বিসার ইশারায় অভয়কে বসতে বলে। তারপর রাজা আবার বলে, এবং এ খবরও আমার কাছে এসেছে জীবক নিজেকে রাজবাড়ির সন্তান হিসাবে প্রমাণ করার ষড়যন্ত্র করছে, যাতে অন্য কোনোভাবে না হলে রাজার বংশধর হিসাবে কিছু সম্পদ এবং ভোগ দখল করতে পারে। রাজার বক্তব্য শুনে বর্ষকারের মুখ খুশিতে ভরে ওঠে। কিন্তু অভয় আর নিজেকে সংযত রাখতে পারে না। সে উঠে দাঁড়িয়ে বলে, আমাকে মার্জনা করবেন মহারাজ, আমি প্রশ্ন করতে বাধ্য হচ্ছি। আপনি যে অভিযোগগুলো তুলছেন তার কি কোনো প্রমাণ আপনার কাছে আছে? আমার দৃঢ় বিশ্বাস জীবক এমন কোনো কাজ করতে পারে না। বিম্বিসার বলে, প্রমাণ নিশ্চয়ই আছে। যখন কোনো অভিযোগ আমার কাছে আসে আমি তার পক্ষে এবং বিপক্ষে যথেষ্ট প্রমাণ জোগাড় করার চেষ্টা করি। অভয় বিরূপ মুখে হাত জোড় করে বলে, মহারাজ, আপনার কাছে কি প্রমাণ আছে আমাদেরকে বললে ভালো হয়। বিম্বিসার মুখে হাসি মাখিয়ে বলে, আমি বুঝতে পারছি অভয়, তুমি বিচলিত হয়ে পড়ছ। না হলে আমার সঙ্গে এমন অসৌজন্য আচরণ তুমি ইতিপূর্বে কখনোই করনি, আর এরকম মুখে মুখে তর্কও তুমি কোনোদিন করনি আমার সঙ্গে। অভয় মাথা নিচু করে বলে, আমাকে ক্ষমা করবেন মহারাজ। বিম্বিসার বলে, ঠিক আছে ঠিক আছে, তুমি প্রমাণের কথা বলছিলে,
আমি নিজে জীবককে পরীক্ষা করে দেখেছি, আর তাতে প্রমাণিত হয়েছে যে বলে বিম্বিসার থেমে যায়। শুধু অভয় নয়, পুরো রাজসভা এবার অস্থির হয়ে পড়ে। গুঞ্জন শুরু হয়। বিম্বিসার ও রাগের কথার রেশ ধরেই বলে, প্রমাণিত হয়েছে যে জীবক কোনো প্রকার ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত নয়। জীবকের মধ্যে ভোগ বিলাস, রাজ্য ভোগ এসবের কোনো লোভ নেই। রাজার কথা শুনে অভয়ের ধড়ে প্রাণ আসে, মুখে হাসি আসে। বিম্বিসার আরো বলে, সম্পদের লোভ তো নেই, এমনকি রাজার অসম্মান হয় এমন কোনো খাবার জীবক খায় না, এমন কোনো পানীয় পান করে না, এমন কোনো পোশাক বা অলঙ্কারও পরে না। শুধু বেশক রত্ন নয়, চরিত্রের দিক থেকেও এত বড় যে আমাদের জীবক একজন মানব রত্ন। মহারাজের কথা শুনে রাজসভায় জয়ধ্বনি ওঠে। জয় ভীষক রত্ন জীবকের জয়, জয় ভীষক রত্ন জীবকের জয়, জয় ভীষক রত্ন জীবকের জয়, জয় ভীষক রত্ন জীবকের জয়। জীবক হাত জোড় করে সকলকে নমস্কার জানায়। বিম্বিসার হাত তুলে সকলকে থামতে নির্দেশ দিয়ে বলে, আমি মহারাজ সৈনিক বিম্বিসার, আজ থেকে আমি জীবককে মগধের রাজবৈদ্য হিসাবে নিয়োগ করলাম এবং রাজগৃহে আম্রবন নামে যে উদ্যান এবং প্রাসাদ আছে তা আমি জীবককে উপহার দিচ্ছি। আজ থেকে আম্রবন হবে জীবকের স্থায়ী আবাস, চিকিৎসা কেন্দ্র এবং গবেষণাগার। রাজার উদারতা এবং বিচক্ষণতা দেখে রাজসভা এবার বিম্বিসারের জয়ধ্বনি দিয়ে ওঠে। জয় রাজা বিম্বিসারের জয়, জয় মহারাজ বিম্বিসারের জয়, জয় মহারাজ বিম্বিসারের জয়। মুহূর্তে খবর রাজসভার বাইরেও ছড়িয়ে পড়ে। বাইরে যারা অপেক্ষা করছিল তারা উল্লাস করতে শুরু করে। অভয় আনন্দে কেঁদে ফেলে, কিছুক্ষণ হাত জোড় করে থাকে রাজার দিকে। তারপর খুশিতে জীবককে বুকে জড়িয়ে ধরে। সিংহাসনে বসে বিম্বিসার মৃদু মৃদু হাসতে থাকে। অভয় ভবনের সামনে রথ দাঁড়িয়ে আছে। শার্দুল চোখের জল মুছছে আর রথে একে একে তুলে দিচ্ছে জীবকের জিনিসপত্র। একটু পরেই এই রথে চড়ে জীবক রওনা হবে আম্রবনের উদ্দেশ্যে। রথের পাশেই প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে জীবক, তার পাশে অভয়। কারোর মুখে কোনো কথা নেই। একটু পরে দুজনে অবাক হয়ে দেখে সোমপ্রভা এগিয়ে আসছে। ও জীবকের সামনে এসে দাঁড়ায়। জীবক অপ্রস্তুত হয়ে বলে, কিছু বলবেন মাতা? সোমপ্রভা ঝরঝর করে কেঁদে ফেলে। তারপর নিজেকে সামলে বলে, আমাকে আমাকে ক্ষমা করে দিও জীবক, আমি তোমাকে চিনতে পারিনি বাবা। বারবার আমি ভুল বুঝে আঘাত করেছি। জীবক সংকুচিত হয়ে বলে, এমন করে বলবেন না মাতা, আপনি আমার গুরুজন। সোমপ্রভা বলে, কথা দাও যখন মন চাইবে চলে আসবে। আসলে তুমি কাছে না থাকলে তোমার পিতা কতটা ভালো থাকবেন সেই নিয়ে আমার খুব সন্দেহ আছে। কথা বলতে বলতে সোমপ্রভা আবারও কেঁদে ফেলে। উত্তরীয়তে চোখ মুছতে মুছতে ও আবারও ভবনের ভিতরে চলে যায়। সোমপ্রভার আচরণে জীবক এবং অভয় দুজনেই অবাক হয়। জীবকের জিনিসপত্র সামান্যই, রথে তুলতে বেশিক্ষণ সময় লাগে না। শার্দুল কাজ মিটিয়ে সামনে এসে দাঁড়ায়। মুখে কিছু বলতে পারে না, মাটির দিকে তাকিয়ে থাকে। বোঝা যায় ও কান্না চাপছে।
এবার রথে উঠে যাবে জীবক। অভয় আবার ওকে বুকে জড়িয়ে ধরে। আলিঙ্গনের শেষে অভয় বলে, আজ আজ আমার বড় খুশির দিন। তুমি এত বড় সম্মানে সম্মানিত হয়েছ। এ জীবনে আমার আর কিছুই চাওয়ার নেই পুত্র। কিন্তু কথা বলতে গিয়ে গলা বুজে আসে অভয়ের। নিজেকে সংযত করে বলে, কিন্তু কিন্তু সেই তো ছাড়াছাড়ি হয়ে গেল পুত্র। তোমাকে তো আমি নিজের কাছে ধরে রাখতে পারলাম না। জীবক বলে, কোনো ছাড়াছাড়ি হয়নি পিতা। আপনি ছাড়া এ জগতে আমার আর কোনো আশ্রয় নেই। আমি বারবার ছুটে আসব, আমাকে আসতেই হবে। আপনি যেমন আমাকে ছাড়া থাকতে পারবেন না, আমিও কি পারবো? পারবো না পিতা। আপনার কাছে আমাকে ছুটে আসতেই হবে। অভয়কে প্রণাম করে জীবক রথে ওঠে। সারথি এবার রথ ছেড়ে দেবে। তখন জীবক দেখতে পায় অভয় ভবনের ফটকের এক কোণে উত্তরীয় আঁচলে মুখ চাপা দিয়ে দাঁড়িয়ে আছে উদুম্বরিকা। এতক্ষণ জীবক কাঁদেনি, কিন্তু এবার সে আর চোখের জল ধরে রাখতে পারে না। শালবতী জীবককে জন্ম দিয়েছে, তবে তার মা হতে পারেনি। জীবকের আসল মা ওই ফটকের পাশে দাঁড়িয়ে সন্তান বিচ্ছেদে কাঁদছে। জীবকের মন চাইল ছুটে গিয়ে প্রণাম করে ওই নারীকে, কিন্তু দাসীকে প্রণাম করার রীতি নেই। তাই জীবক মনে মনে শতকোটি প্রণাম করে ওর দুধ মা উদুম্বরিকাকে। জীবকের রথ ছেড়ে দেয় আম্রবন উদ্যানের উদ্দেশ্যে। এরপর জীবকের বিজয় রথ আর থামেনি। জীবক শুধু মগধের রাজবৈদ্যই ছিল না, পরবর্তীতেও হয়েছিল সে সময়ের একজন মহান মানুষের ব্যক্তিগত চিকিৎসক। সেই যোগপুরুষ হল তথাগত গৌতম বুদ্ধ। বৌদ্ধ ধর্মের বিকাশেও জীবকের ভূমিকা ছিল অপরিসীম। সে কাহিনী না হয় অন্য একদিন বলা যাবে। সময়ের উপরে জীবক এমন গভীর ছাপ ফেলেছিল যে আজ ২৫০০ বছর পরেও সেই দাগ মোছেনি। আজও জীবক কথার টানে বয়ে যায় আমাদের দীর্ঘ প্রহর। জীবকের রথ এগিয়েই চলে, ভারতীয় সভ্যতার আলোকবর্তিকা হয়ে। নমস্কার।